তো আজকে আমরা যে টপিকটা পড়বো এই টপিকের নাম হচ্ছে অ্যানালাইসিস অফ আনসিমেট্রিক্যাল ফল্টস। তো এখানে যেগুলো বলা আছে ম্যাথমেটিক্স এর থিওরি কিছু বলা আছে। তো আমরা একটু থিওরি গুলো আগে জেনে নিব। আমরা প্রথমে যেটা দেখতেছি সেটা হচ্ছে ইন দ্য অ্যানালাইসিস, এখানে যেটা লেখা আছে ইন দ্য অ্যানালাইসিস অফ আনসিমেট্রিক্যাল ফল্টস the following assumptions the following assumptions will be made, মানে আমরা এই অ্যাজাম্পশন গুলো ধরে নিব। কি কি? the generated EMF system is of positive sequence only। ঠিক আছে, তার মানে হচ্ছে আমার সিস্টেমের পজিটিভ সিকোয়েন্সের জেনারেটেড ইএমএফটাকে আমরা সবসময় ধরবো। আমরা বলছিলাম যে আমাদের সিস্টেমে তিনটা সিকোয়েন্স আছে, পজিটিভ সিকোয়েন্স, নেগেটিভ সিকোয়েন্স এবং জিরো সিকোয়েন্স। পজিটিভ সিকোয়েন্স কোনটা? আমার অরিজিনাল যেই ফেজ ডিসপ্লেসমেন্ট আছে সেটাই হচ্ছে আমার পজিটিভ সিকোয়েন্স। ঠিক তার অপোজিট যেটা সেটাকে আমরা বলি নেগেটিভ সিকোয়েন্স, এবং যেটার অ্যাঙ্গেল জিরো সেটাকে আমরা বলি জিরো সিকোয়েন্স। ওকে, আচ্ছা। তো দ্বিতীয়টা কি বলছে? নো কারেন্ট ফ্লোজ ইন দ্য নেটওয়ার্ক আদার দেন ডিউ টু ফল্ট, লোড কারেন্টস আর নেগলেক্টেড। তার মানে ফল্ট ছাড়া সার্কিটের বা আমার ওই নেটওয়ার্কে কোনো কারেন্ট ফ্লো করবে না। ঠিক আছে, মানে আমার যে লোডের কারণে যে কারেন্ট গুলো ফ্লো করার কথা সেটা আমরা নেগলেক্ট করব। মানে আমরা শুধুমাত্র ফল্টের কারণে যে কারেন্ট গুলো উৎপন্ন হবে বা যে কারেন্ট গুলো ফ্লো করবে সেটাকে নিয়ে আমরা সেগুলোকে আমরা শুধু কনসিডার করব। ওকে, এটা হচ্ছে সেকেন্ড শর্ত বা সেকেন্ড অ্যাজাম্পশন। থার্ড কি? দ্য ইম্পিডেন্স অফ দ্য ফল্ট ইজ জিরো। আমার ফল্টের ইম্পিডেন্স হচ্ছে জিরো, এটা আমরা ধরে নিব। এবং ফেজ আর শ্যাল বি টেকেন অ্যাজ দ্য রেফারেন্স ফেজ। আমরা বলছিলাম আর ওয়াই বি, আর মানে রেড, ওয়াই মানে ইয়েলো, বি মানে ব্লু। আমাদের রেফারেন্স ফেজ হবে আর। In each case of unsymmetrical fault, EMFs per phase are denoted. EMFs per phase are denoted by ER, EY, and EB, and the terminal potential difference per phase by VR, VY, এবং VB। তার মানে আমার আনসিমেট্রিক্যাল ফল্টের ক্ষেত্রে আমার পার ফেজ যে ভোল্টেজ ইএমএফ, পার ফেজ ইএমএফ সেটাকে আমরা বলবো ইআর, ইউআই, ইবি, এবং আমার টার্মিনাল পিডি বা টার্মিনাল যে পটেনশিয়াল ডিফারেন্স সেটাকে আমরা বলবো ভিআর, ভিওয়াই, ভিবি। ওকে, তো এটা আমরা একটা অঙ্কে গেলেই বুঝতে পারবো যে ইএমএফ বলতে কি বোঝানো। ইএমএফ বলতে হচ্ছে যেটা তার নিজস্ব, আর টার্মিনাল বলতে বোঝানো হচ্ছে যে তার লোড টার্মিনালে বা লোডের সাইডে যে ভোল্টেজটা থাকবে সেটা হচ্ছে ভিআর, ভিওয়াই, ভিবি। ওকে, প্রথম আমরা তিনটা আনসিমেট্রিক্যাল ফল্টের কথা বলছিলাম যেটাকে আমরা অ্যানালাইসিস করবো। একটা হচ্ছে সিঙ্গেল লাইন টু গ্রাউন্ড ফল্ট, একটা হচ্ছে লাইন টু লাইন ফল্ট, একটা হচ্ছে ডাবল লাইন টু গ্রাউন্ড ফল্ট। হয়তো বা সবার মনে আছে, আমরা গত দিনের স্লাইডের লাস্ট স্লাইডটা ছিল এটা, যে অ্যানালাইসিস অফ আনসিমেট্রিক্যাল ফল্টের তিনটা পার্ট আছে। সিঙ্গেল লাইন টু গ্রাউন্ড ফল্ট, এরপরে আছে লাইন টু লাইন ফল্ট, এরপরে আছে ডাবল লাইন টু গ্রাউন্ড ফল্ট। ওকে, তো প্রথম যেটা সিঙ্গেল লাইন টু গ্রাউন্ড ফল্ট, এখানে কি আছে একটু দেখো, বলা আছে কনসিডার a three-phase system with an earthed neutral। তার মানে নিউট্রালটাকে আর্থিং করা আছে, মানে গ্রাউন্ড করা আছে নিউট্রালটাকে। একটা থ্রি ফেজ সিস্টেম যার নিউট্রালটাকে গ্রাউন্ডিং করা আছে। লেট এ সিঙ্গেল ফেজ টু গ্রাউন্ড ফল্ট অকার অন দ্য রেড ফেজ। আমরা কি বলছি? রেফারেন্স ফেজ হবে কে? রেফারেন্স ফেজ হবে আর। তার মানে আমার যে কোনো ঘটনা ঘটবে, যদি আমরা বলি যে একটা ঘটনা ঘটছে, রেফারেন্স আমরা ধরবো আর ফেজকে। তাহলে আমরা ধরে নিলাম যে সিঙ্গেল লাইন টু গ্রাউন্ড ফল্ট, তার মানে আমার তিনটা লাইন আছে, একটা আর, একটা ওয়াই, একটা বি। আমার ফলটা কোথায় হয়েছে আমরা ধরে নিব আর লাইনে ফলটা হয়েছে, রেড ফেজে। আর বলতে রেড ফেজ, অ্যাজ শোন ইন ফিগার 18.13। আমরা ফিগারে চলে আসতেছি। ইট ইজ ক্লিয়ার ফ্রম দিস ফিগার দ্যাট যেই লাইনে আমার ফল্ট হবে শর্ট সার্কিট হবে, তাই তো, ওখানে একটা শর্ট সার্কিট হবে। শর্ট সার্কিট বলতে ওটা গ্রাউন্ড হয়ে গেছে, ওই লাইনটা গ্রাউন্ড হয়ে গেছে, সেখানে আসলে কোনো ভোল্টেজ আর পাওয়া যাবে না, কারণ তার মধ্য দিয়ে কারেন্ট ফ্লো করবে শুধু। শর্ট সার্কিট হলে সূত্র হচ্ছে সেখানকার ভোল্টেজ জিরো, কিন্তু কারেন্ট অসীম। আর ওপেন সার্কিটের সূত্র হচ্ছে কারেন্ট জিরো, ভোল্টেজ ভোল্টেজ হচ্ছে তার ইয়েতে যেটা দেওয়া আছে, ইনপুটে যেটা দেওয়া আছে সেটাই হচ্ছে তার আউটপুট ভোল্টেজ। আমরা যেটা বলতে পারি, একটা ছবিতে চলে যাচ্ছি আমরা, মূলত ছবি থেকে আমরা এই কথায় আসতে পারি। এটা হচ্ছে আমাদের ফিগারটা, সিঙ্গেল লাইন টু গ্রাউন্ড ফল্টের ফিগার হচ্ছে এটা। তোমরা ফিগারটা দেখতে পাচ্ছ তো? দেখো আমরা কি বলছিলাম, যে আমার তিনটা ফেজ, একটা হচ্ছে আর,
একটা হচ্ছে ওয়াই, একটা হচ্ছে বি, এবং কি বললাম নিউট্রাল পয়েন্ট। তাদের নিউট্রাল পয়েন্ট বলতে যে পয়েন্টে তারা তিনজন মিলিত হয়েছে সেটাকে আমরা গ্রাউন্ড করে দিছি বা আর্থ করে দিছি। ওকে, এবং আমাদের ফলটা কোথায় হয়েছে? রেড ফেজে। এটা হচ্ছে সিঙ্গেল লাইন টু, সেটা কি হয়ে গেছে? সেটা আসলে গ্রাউন্ড হয়ে গেছে। এবং দেখতে পাচ্ছ ডট 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 দিয়ে গ্রাউন্ড বোঝানো হচ্ছে যে এটাও গ্রাউন্ড, এটাও গ্রাউন্ড। এবার দেখো, যেহেতু ফল্ট হয়েছে আর ফেজে, সুতরাং এখানে একটা কারেন্ট ফ্লো করবে। ফল্ট বলতে কি? শর্ট সার্কিট হয়েছে, সুতরাং এখানে একটা কারেন্ট ফ্লো করবে। আর বাকি দুইটা ফেজ, ওয়াই ফেজ এবং বি ফেজ, সেটা কিন্তু শর্ট হয় না, সুতরাং এখানে কোনো কারেন্ট ফ্লো করবে না। মানে ওয়াই ফেজ এবং বি ফেজ হচ্ছে ওপেন সার্কিট, ওয়াই ফেজ এবং বি ফেজ হচ্ছে ওপেন সার্কিট। এর জন্য আমরা বলতে পারি আই ওয়াই আই বি ইকুয়াল টু 0। এবং আমরা কি বলছিলাম যে আমার ইএমএফ পার ফেজ, ইএমএফ মানে আমার নিজস্ব যেটা আছে, যেটা নিজের, সেটা হচ্ছে ইএমএফ। সেটা আর এর জন্য হবে ইআর, ওয়াই এর জন্য হবে ইওয়াই, বি এর জন্য হবে ইবি। এবং আমার টার্মিনালের যে ভোল্টেজ, টার্মিনাল বলতে টার্মিনালের পটেনশিয়াল ডিফারেন্সে আমরা কি বলছিলাম? আর এর জন্য হবে ভিআর, ওয়াই এর জন্য হবে ভিওয়াই, বি এর জন্য হবে ভিবি। ঠিক আছে, এই কথাটা বলা হয়েছিল। তাহলে খেয়াল করো, তাহলে এখানে শুধুমাত্র কারেন্ট ফ্লো করতেছে একটাই, সেটা কি? আই আর, সেটা কারেন্ট ফ্লো করতেছে। এবং আই জিরো মানে জিরো সিকোয়েন্স কারেন্ট, আই ওয়ান মানে পজিটিভ সিকোয়েন্স কারেন্ট, আই টু মানে হচ্ছে নেগেটিভ সিকোয়েন্স কারেন্ট। এবং এটার ব্যাখ্যাটা একটু উপরে দেওয়া আছে, দেখায় আসতেছি। The sequence current in the red phase in terms of line current shall be I naught, মানে হচ্ছে জিরো সিকোয়েন্স কারেন্ট, ইজ ইকুয়াল টু 1/3। এটা হচ্ছে সূত্র, এই সূত্রগুলো আমরা এখনো পড়ি নাই, আমি জাস্ট অঙ্ক করানোর সময় যেটুক দেখাবো সেটুক দেখলেই আসলে আমাদের হবে, এর বেশি আমাদের আসলে প্রয়োজন নাই। তাহলে আই নট ইকুয়াল টু 1/3 আই আর প্লাস আই ওয়াই প্লাস আই বি। এই আই আরটা হচ্ছে লাইন কারেন্ট, আই ওয়াইটা হচ্ছে লাইন কারেন্ট, আই বি হচ্ছে লাইন কারেন্ট। তার মানে কি? লাইন কারেন্টের সাপেক্ষে আমার সিকোয়েন্স কারেন্ট, সিকোয়েন্স মানে জিরো সিকোয়েন্স কারেন্ট, আই ওয়ান মানে পজিটিভ সিকোয়েন্স কারেন্ট, আই টু মানে নেগেটিভ সিকোয়েন্স কারেন্ট। এগুলোকে সিকোয়েন্স কারেন্টকে লাইন কারেন্টের সাপেক্ষে যদি আমরা লিখতে চাই, তাহলে সূত্র হচ্ছে আই নট ইকুয়াল টু 1/3 আই আর প্লাস আই ওয়াই প্লাস আই বি ইকুয়াল টু 1/3 আই আর। কারণ কি? কারণ হচ্ছে আই ওয়াই জিরো, আই বি জিরো, তাই না? আমরা মাত্র বলে নিলাম যে যেহেতু আই ওয়াই জিরো এবং আই বি জিরো, সুতরাং এটাকে আমরা লিখতে পারি 1/3 আই আর। এবার আই ওয়ান এর সূত্র কি? আই ওয়ান এর সূত্র হচ্ছে পজিটিভ সিকোয়েন্স কারেন্ট, তার সূত্র হচ্ছে 1/3 আই আর এ আই ওয়াই প্লাস এ স্কোয়ার আই বি। এই এ মানে হচ্ছে 1 at an angle of 120 ডিগ্রি, এ ইকুয়াল টু 1 at an angle of 120 ডিগ্রি, আর স্কোয়ার হচ্ছে এ 1 at an angle of -120 ডিগ্রি। ঠিক আছে, জাস্ট এটুকি। এবং এখানেও একই কথা, আই ওয়াই যেহেতু জিরো এবং আই বি যেহেতু জিরো, সুতরাং এ যাই হোক, এ হচ্ছে আসলে একটা ফ্যাক্টর, এ হচ্ছে একটা ফ্যাক্টর যার মান হচ্ছে 1 at an angle of 120 ডিগ্রি, আমি যদি ভুল না বলি। ঠিক আছে, তাহলে এখানে আই ওয়াই এর মান এবং আই বি এর মানও জিরো, সুতরাং এই এ ইন্টু আই ওয়াই এর মানও জিরো, এ স্কোয়ার ইন্টু আই বি এর মানও জিরো, সুতরাং এটাও হবে 1/3 আই আর। পরের সূত্রটা কি? নেগেটিভ সিকোয়েন্স কারেন্ট, সেখানে এই এ হয়ে যাবে স্কোয়ার, স্কোয়ার হয়ে যাবে এ, সুতরাং আই আর প্লাস স্কোয়ার আই ওয়াই প্লাস এ আই বি। আই বি জিরো, তার মানে এ আই বি জিরো, আই ওয়াই জিরো মানে স্কোয়ার আই ওয়াই ও জিরো, তাহলে এটা হবে 1/3 আই আর। তার মানে আমরা লিখতে পারি জিরো সিকোয়েন্স কারেন্ট ইজ ইকুয়াল টু পজিটিভ সিকোয়েন্স কারেন্ট ইকুয়াল টু নেগেটিভ সিকোয়েন্স কারেন্ট ইকুয়াল টু 1/3 আই আর। সুতরাং আই আর ইকুয়াল টু 3 আই নট লেখা যায়। মানে ভাবো, তার মানে কি? আই ওয়ান এর মান এবং আই নট এর মান, আই ওয়ান এবং আই টুর মানও আই নট এর মানের সমান, তাই না? আই ওয়ান এর মান হচ্ছে 1/3 আই আর, আই টুর মান 1/3 আই আর, আবার আই নট এর মানও 1/3 আই আর। তার মানে কি? আই ওয়ান এবং আই টু ইকুয়াল টু আই নট লেখা যায়। তাহলে আই নট যোগ আই নট যোগ আই নট ইকুয়াল টু 3 আই নট, তাহলে আই আর ইকুয়াল টু 3 আই নট। ওকে, আচ্ছা, এবার আমরা এখানে দেখতে পাচ্ছি যে শুধুমাত্র একটা লাইন দিয়ে কারেন্ট ফ্লো করতেছে এবং সেটা সার্কিট কমপ্লিট হয়েছে। কিভাবে কমপ্লিট হয়েছে দেখো, এখান থেকে কমপ্লিট হয়েছে এই ফেজ দিয়ে, এখান দিয়ে শুরু হলো কারেন্ট ফ্লো করা, সেটা যে গ্রাউন্ড হলো। ঠিক আছে, তার মানে একটা ফেজে কারেন্ট ফ্লো করতেছে। সুতরাং আমরা এখানে যখন সূত্র লিখবো, আমাদের সূত্রটা কিরকম হবে দেখো। আমরা বলে দিছিলাম যে আমাদের প্রত্যেকটা ফেজ সিকোয়েন্সের জন্য আলাদা আলাদা ফেজ ইম্পিডেন্স, ফেজ সিকোয়েন্স ইম্পিডেন্স থাকবে। তার মানে আমার পজিটিভ, এখানে একটু দেখো কি লিখছে, ফার্স্ট অফ অল এক্সপ্রেশন অফ ফল্ট কারেন্ট আই আর উইল বি ডেলিভার্ড। আই আর হচ্ছে আমার কি? ফল্ট কারেন্ট। লেট Z1
Z2 and Z0 be the positive, negative and zero sequence impedance of the generator respectively. তার মানে আমার জেনারেটরের পজিটিভ সিকোয়েন্স ইম্পিডেন্স হবে Z1, নেগেটিভ সিকোয়েন্স ইম্পিডেন্স হবে Z2 এবং জিরো সিকোয়েন্স ইম্পিডেন্স হবে Z0 বা Z0। ঠিক আছে, কনসিডার দ্য ক্লোজড লুপ NREN। NREN টা কি দেখো, NREN এই যে N, এটা হচ্ছে N, এটা হচ্ছে N, এটা হচ্ছে R, এটা হচ্ছে E, আবার কি, আবার এইটা ডট 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 হয়ে N এ এসে পৌঁছে। তার মানে কারেন্ট ফ্লো করতেছে এইভাবে, কারেন্ট ফ্লো করতেছে এইভাবে। তো যদি আমরা এখানে একটা কেভিএল চালাই, কেভিএল চালাইলে আমরা ইকুয়েশন পাবো, দেখো কেভিএল চালাইলে ইকুয়েশন পাবো কি, ইআর। ইআর মানে হচ্ছে আমার পার ফেজ ইএমএফ, ইআর মানে হচ্ছে আমার পার ফেজ ইএমএফ ইকুয়াল টু I1 Z1। যেহেতু I1 হচ্ছে আমার পজিটিভ সিকোয়েন্স কারেন্ট, সুতরাং তার সাথে পজিটিভ সিকোয়েন্স ইম্পিডেন্সের গুণফল প্লাস নেগেটিভ সিকোয়েন্স কারেন্ট ইন্টু নেগেটিভ সিকোয়েন্স ইম্পিডেন্সের গুণফল প্লাস জিরো সিকোয়েন্স কারেন্ট ইন্টু জিরো সিকোয়েন্স ইম্পিডেন্সের গুণফল প্লাস ভিআর। ঠিক আছে, তার মানে আমার প্রত্যেকটা, যেহেতু আমরা কি বলছিলাম আনসিমেট্রিক্যাল ফল্টে আমাদেরকে যেটা করতে হবে যে ব্যালেন্স সেট অফ ভেক্টরস, ব্যালেন্স সেট অফ ভেক্টরস দিয়ে আমরা ওই আনব্যালেন্সড কারেন্টটাকে বা আনব্যালেন্স ভোল্টেজটাকে আমরা প্রকাশ করব। এখানে আনব্যালেন্সড কারেন্ট যেহেতু উৎপন্ন হবে, সেই আনব্যালেন্সড কারেন্ট গুলো কি কি, তাদেরকে একটা ব্যালেন্স সেট অফ ভেক্টর দিয়ে আমরা প্রকাশ করব। সেটা হচ্ছে I1 I2 এবং I0 দিয়ে আমরা মূলত IR IY এবং IB কে আমরা প্রকাশ করতেছি। দেখো আমাদের আনব্যালেন্সড কারেন্ট যেগুলো IR IY IB, সেটাকে আমরা কি দিয়ে প্রকাশ করতেছি, এই I0 I1 এবং I2 দিয়ে প্রকাশ করতেছি। সুতরাং আমার সূত্রটা দাঁড়াবে I1 Z1 I2 Z2 প্লাস I0 Z0 প্লাস আমার টার্মিনাল ভোল্টেজ। টার্মিনাল ভোল্টেজ বলতে কি, এই যে ভিআর, এখানকার একটা ভোল্টেজ, এটা হচ্ছে ভিআর। তাহলে দেখো আমরা এইভাবে লিখতাম মাইনাস ইআর প্লাস I0 Z0 প্লাস I1 Z1 প্লাস I2 Z2 প্লাস ভিআর ইকুয়াল টু 0। তাহলে মাইনাস ইআর ছিল, তাহলে সেটাকে যদি আমরা অপর পক্ষে নিয়ে যাই তাহলেই লিখতে পারি ইআর ইকুয়াল টু I0 Z0 প্লাস I1 Z1 প্লাস I2 Z2 প্লাস ভিআর ইকুয়াল টু 0। ওকে, এবার আমরা কি বলছি, ভিআর ইকুয়াল টু 0 আগেই আমরা জানি, কারণ যেহেতু শর্ট সার্কিট হয়ে গেছে সেখানে কোনো ভোল্টেজ থাকবে না, সেখানে শুধু কারেন্ট ফ্লো করবে। তার মানে ভিআরটা আগে 0, শুধুমাত্র কারেন্ট থাকে এই অংশটুকু, মানে আমার ইকুয়েশন থাকবে এই অংশটুকু, ভিআরটা থাকবে না। আচ্ছা, এবার কি কি বললাম আমরা বললাম I0 I1 এবং I2 এটা সবাই সমান, তাহলে আমরা লিখতে পারি I1 ইকুয়াল টু I0 I2 ইকুয়াল টু I0। তাহলে পুরো ইকুয়েশনটা কি হয়ে যাবে, I0 ইন্টু Z1 প্লাস Z2 প্লাস Z0। তাহলে ER ইকুয়াল টু I0 ইন্টু Z1 প্লাস Z2 প্লাস Z0। তাহলে I0 ইকুয়াল টু ER ডিভাইডেড বাই Z0 Z1 প্লাস Z2 প্লাস Z0। তাহলে IR মানে ফল্ট কারেন্ট, IR ইকুয়াল টু কত, দেখো ফল্ট কারেন্ট IR আমরা এখানে বলছি ফল্ট কারেন্ট IR ইকুয়াল টু 3I0। কারণ কি, I0 প্লাস I0 প্লাস I0। তাহলে I0 এর ইকুয়েশন যদি আমরা পাই ER ডিভাইডেড বাই Z1 প্লাস Z2 প্লাস Z0, তাহলে IR এর ইকুয়েশন হবে 3I0। তার মানে 3ER ডিভাইডেড বাই Z1 প্লাস Z2 প্লাস Z0, এবং তার করেসপন্ডিং ইম্পিডেন্স ডায়াগ্রামটা হবে এরকম 3ER IR Z1 Z2 Z0। তাহলে আমার মূল সূত্রটা হচ্ছে মূলত এটা, IR ইকুয়াল টু 3I0 ইকুয়াল টু 3ER ডিভাইডেড বাই Z1 প্লাস Z2 প্লাস Z0। তো দেখা যাবে আমাদের ম্যাথমেটিক্সে Z1 Z2 Z0 দেওয়া থাকবে, ER এর মানটা দেওয়া থাকবে, আমাকে শুধু IR টা বের করতে হবে। ঠিক আছে, তাহলে আমরা সূত্রটা মুখস্থ করবো, আবারও বলতেছি সূত্রটা আমাদেরকে মুখস্থ করতে হবে। সূত্রটা কি, সিঙ্গেল লাইন টু গ্রাউন্ড ফল্টের ক্ষেত্রে সূত্রটা হচ্ছে IR ইকুয়াল টু 3ER ডিভাইডেড বাই Z1 প্লাস Z2 প্লাস Z0। ERটা কি, আমরা বলছিলাম যে আমরা শুধুমাত্র পজিটিভ সিকোয়েন্স এর ভোল্টেজটাকে ক্যালকুলেট করব, এবং সেটা কি, আর ফেজ হচ্ছে আমার রেফারেন্স, এর জন্য এটা ER, এবং আমার কারেন্টটা হচ্ছে IR। ওকে, তো যদি ওকে হয়, যদি ওকে হয় তাহলে আমাদের সূত্র কি, আমরা একটা অঙ্কে চলে যাই ডিরেক্ট, আমরা একটা অঙ্কে চলে গেলে অঙ্কটা বুঝতে পারবো। ওকে, আমরা একটা অঙ্কে চলে গেলাম 200%।
18.16-তে গেলাম, ঠিক আছে? 18.16-তে যাচ্ছি। ম্যাথ গুলো ভালোভাবে বুঝে নিও, কারো কোনো কোশ্চেন থাকলে অবশ্যই কোশ্চেন করো। স্যার হ্যাঁ বলো। একটা কোশ্চেন ছিল, ওই যে ওইখানে আপনার ওই কেভিএল অ্যাপ্লাই করাটা বুঝিনি আপনার। কেভিএল অ্যাপ্লাই করা বুঝো নাই? জি না স্যার। তাহলে আমাকে পেইন্টে যেতে হবে এবং আচ্ছা তোমাদেরকে আচ্ছা। স্ক্রিন শেয়ার করতে হবে। স্টপ প্রেজেন্টিং, উইন্ডো, আনটাইটেল, পেইন্ট। মানে স্যার ওই কেভিএল এ আমার I1 I2 এই যে আলাদা আলাদা কারেন্ট হচ্ছে, এই আলাদা আলাদা কারেন্ট হওয়াটা এটা বুঝিনি আমি। হ্যাঁ হ্যাঁ, আমি বুঝাই বলতেছি, সমস্যা নেই, আমি তোমার কোশ্চেন বুঝতে পারছি। আচ্ছা দেখো, এটা হচ্ছে আমরা ধরতেছি আর ফেজ, এটাকে আমরা ধরতেছি ওয়াই ফেজ, এটাকে আমরা ধরতেছি বি ফেজ। আমরা কি বললাম, প্রথমে তার নিউট্রাল পয়েন্টটাকে গ্রাউন্ড করে দিব, গ্রাউন্ড করে দিলাম, এবং এটাকে আমরা বলতেছি এন পয়েন্ট, এই পয়েন্টটাকে বলতেছি এন পয়েন্ট। ওকে, আচ্ছা এখন যেহেতু ফল্ট হয়েছে কোন লাইনে, শুধুমাত্র এই লাইনে ফল্ট হয়েছে, মানে সিঙ্গেল লাইন টু গ্রাউন্ড ফল্ট, এটা কি বুঝতেছো? দেখো, একটা লাইন গ্রাউন্ড হয়েছে আর বাকি লাইনগুলো কিন্তু গ্রাউন্ড হয় নাই, তার মানে এই ফেজ এবং এই ফেজের কারেন্ট হবে জিরো। এই ফেজের কারেন্ট আই ওয়াই ইকুয়াল টু জিরো, এই ফেজের কারেন্ট আই বি ইকুয়াল টু জিরো। আমি পুরোটাই বুঝাই দিচ্ছি, সমস্যা নেই নিলয়। ওকে, আচ্ছা এখন এটা যেহেতু গ্রাউন্ড, এটাও যেহেতু গ্রাউন্ড, তো বলা যায় দুইটা একই পয়েন্টে মিলিত আছে। এই ডট 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 দিয়ে আর কি বোঝানো হচ্ছে যে এরা দুজন একই জায়গায় আছে। ওকে, আচ্ছা এবার কি বলা হচ্ছে, এইটা হচ্ছে তার ইএমএফ এবং এই ভোল্টেজটাকে আমরা বলতেছি ইআর, এটাকে আমরা বলবো ইওয়াই এবং এটাকে আমরা বলবো ইবি, পার ফেজ ভোল্টেজ, মানে তার নিজস্ব ইএমএফ। ইএমএফ মানে নিজস্ব, আর ভিআর মানে হচ্ছে টার্মিনাল পটেনশিয়াল ডিফারেন্স, ভিআর। এটা হচ্ছে ভিআর, এটা হচ্ছে ভিওয়াই, আর এটা হচ্ছে ভিবি। এটা হচ্ছে প্রত্যেকটা টার্মিনালের ভোল্টেজ। আমরা কিন্তু প্রত্যেকটা অ্যানালাইসিস করার সময় এইভাবেই অ্যানালাইসিস করব। আচ্ছা এবার কথা হচ্ছে, তাহলে শর্ট সার্কিট হচ্ছে এক জায়গাতে, দুটা কারেন্ট জিরো, কারেন্ট একটাই, সেটা হচ্ছে আইআর। এবং এই আইআর কারেন্টটাকে আমরা লিখতে পারি তিনটা কারেন্টের সমন্বয়ে, যেহেতু তিনটা কারেন্টই সমান এই ক্ষেত্রে, এবং সেই কারেন্ট তিনটা কি কি, আই নট, আই ওয়ান এবং আই টু। এবং যেহেতু এই অঙ্কের ক্ষেত্রে আই নট, আই ওয়ান এবং আই টু তিনটাই সমান। কিভাবে সমান? ওই যে আমরা দেখাইছি 1/3 ইআর, এইটার অনুযায়ী, তার মানে তিনটাই সমান। কত সেটা বিষয় না, বিষয় হচ্ছে তিনটাই সমান। সুতরাং আমরা এটাকে আইআর কে 3 I0 লিখতে পারি, এটা একটু আগে বুঝে রাখলাম, 3 I0। এখন এর কোশ্চেন হচ্ছে যে এখানে স্যার আপনি যে কেভিএল অ্যাপ্লাই করলেন, কেভিএল অ্যাপ্লাই কি করলে কি হবে একটু খেয়াল করো। কেভিএল অ্যাপ্লাই করলে কারেন্ট ফ্লো করবে এখান দিয়ে এই পর্যন্ত, আবার এখান দিয়ে শুরু করবে। তো এখন তাহলে আমরা কেভিএল অ্যাপ্লাই করলে সূত্র লিখি এরকম, মাইনাস ইআর প্লাস, এবার আসো এই যে আইআর কারেন্ট আছে, এই আইআর কারেন্ট হচ্ছে লাইন কারেন্ট, কিন্তু আমরা এটা জানি যে এটা আনসিমেট্রিক্যাল ফল্ট, সুতরাং আমাকে এটাকে ব্যালেন্স সেট অফ ভেক্টরস কারেন্ট দিয়ে প্রকাশ করতে হবে। এবং ব্যালেন্স সেট অফ ভেক্টরস হচ্ছে তার জিরো সিকোয়েন্স কারেন্ট, পজিটিভ সিকোয়েন্স কারেন্ট এবং নেগেটিভ সিকোয়েন্স কারেন্টের যোগফলের সমান। এবং প্রত্যেকটা কারেন্টের জন্য আলাদা আলাদা ইম্পিডেন্স। আমরা তো আসলে কি করতেছি, কেভিএল অ্যাপ্লাই করতেছি, তার মানে কারেন্টকে যখন আমি ক্যালকুলেট করব, কারেন্টকে যখন আমি কনসিডার করব, তার করেসপন্ডিং ইম্পিডেন্সকে কনসিডার করতে হবে। এখানে আমরা কোনো ইম্পিডেন্সকে কিন্তু বলি না যে এখানে কোনো ইম্পিডেন্স আছে, কিন্তু এখানে প্রত্যেকটা আলাদা আলাদা সিকোয়েন্স কারেন্টের জন্য সিকোয়েন্স ইম্পিডেন্স থাকবে। তার মানে আমরা আসলে লিখতে চাইলে কি লিখতে পারতাম, আই আর জেড, একটু খেয়াল করো, যদি মানে এমনি লিখি
আই আর যদি এখানে হবে একটা ইম্পিডেন্স থাকতো জেড, তাহলে আমরা লিখতাম আই আর জেড প্লাস ভিআর ইকুয়াল টু জিরো, প্লাস ভিআর ইকুয়াল টু জিরো। যদি আমরা নর্মালি লিখতাম এটা আমরা লিখতে পারতাম, কিন্তু এখন এই আই আর কে আর আই আর লেখা যাবে না। এই আই আরটা এখন আই নট কারেন্ট, আই ওয়ান কারেন্ট এবং আই টু কারেন্টের সেট অফ ভেক্টরস এর যোগফল। এবং এই তিনটার ক্ষেত্রেও যে জেড সেম হবে তা না, কিন্তু এটার জন্য জেড হবে নেগেটিভ সিকোয়েন্স, নেগেটিভ ফেজ সিকোয়েন্স ইম্পিডেন্স, এটার জন্য হবে নেগেটিভ বলতেছি জিরো, এটার জন্য হবে পজিটিভ, এটার জন্য হবে নেগেটিভ। তার মানে কি? তার মানে হচ্ছে এই তিনটার যোগফল মানে আই নট জেড নট প্লাস আই ওয়ান জেড ওয়ান প্লাস আই টু জেড টু হচ্ছে আমার করেসপন্ডিং আই আর জেড। যেহেতু এটা আনসিমেট্রিক্যাল, এর জন্য আমাকে এইভাবে প্রকাশ করতে হবে। তাহলে ইকুয়েশনটা কি হয়ে যাচ্ছে? ইআর ইআর প্লাস এত প্লাস ভিআর ইকুয়াল টু জিরো। এবার দেখো ভিআরটা আসলে কি? জিরো না। এই পয়েন্টের সাথে এই পয়েন্টের মধ্যে কি পটেনশিয়াল আছে? এর মধ্যে কোনো রোধ নাই। কোনো রোধ না থাকার কারণে এখানে যে পরিমাণে কারেন্ট ফ্লো করুক না কেন, সূত্র হবে আই আর ইন্টু জিরো, কারণ এখানে কোনো ইম্পিডেন্স নাই। তার মানে আই আর ইন্টু জিরো মানে কি? ভিআর ইকুয়াল টু ভিআর ইকুয়াল টু কত? ইকুয়াল টু জিরো। তার মানে ভিআর ইকুয়াল টু এখানে জিরো পাইলে আমরা মূলত পাই ইআর ইকুয়াল টু আই নট জেড নট প্লাস আই ওয়ান জেড ওয়ান প্লাস আই টু জেড টু। এবার আই নট আই ওয়ান এবং আই টু সবগুলো সমান, আমরা আগেই বলছি আই ওয়ান ইজ ইকুয়াল টু আই নট ইকুয়াল টু আই ওয়ান, আই নট ইকুয়াল টু আই টু। তাহলে আমরা এখানে এই আই ওয়ান এর পরিবর্তে আই নট বসাইতে পারি, এই আই টুর পরিবর্তে আই নট বসাইতে পারি। তাহলে ইকুয়েশনটা পুরোপুরি হয়ে যায় ই আর ইজ ইকুয়াল টু আই নট কমন জেড ওয়ান প্লাস জেড টু প্লাস জেড নট। ঠিক আছে? তাহলে এখান থেকে আই নট এর মান আমরা বের করতে পারবো। আই নট ইকুয়াল টু ই আর ডিভাইডেড বাই আমার তিনটা সিকোয়েন্স ইম্পিডেন্স জেড ওয়ান প্লাস জেড টু প্লাস জেড নট। ওকে, তাহলে আমরা আগেই বলে আসছি আই আর ইকুয়াল টু কত? আমার ফল্ট কারেন্ট হচ্ছে আই আরটা হচ্ছে আমার ফল্ট কারেন্ট। তাহলে আই আর ইকুয়াল টু থ্রি আই নট। তাহলে আই আর ইকুয়াল টু কি হবে? এই আই নটের 3 গুণ হবে, তার মানে কি হবে? 3 আর ডিভাইডেড বাই z1 প্লাস z2 প্লাস z0। এখন যেহেতু এগুলো প্রত্যেকটা ভেক্টর, আমরা কি বলছি? ব্যালেন্স সেট অফ ভেক্টরস, এর জন্য প্রত্যেকটার উপরে দেখবা ভেক্টর সাইন দেওয়া আছে। আমি কোনো জায়গায় ভেক্টর ইউজ করি নাই, কিন্তু প্রত্যেকটার উপরে কিন্তু ভেক্টর সাইন দেওয়া আছে। বইয়ে যখন আমরা দেখাচ্ছি প্রত্যেকটার উপর ভেক্টর সাইন দেওয়া আছে, কারণ আমরা বলছিলাম যে আমরা আনসিমেট্রিক্যাল ফল্টের ক্ষেত্রে এই ব্যালেন্স সেট অফ ভেক্টরস দ্বারা ওই ভোল্টেজটাকে মানে আনসিমেট্রিক্যাল ভোল্টেজটাকে বা আনসিমেট্রিক্যাল কারেন্টটাকে প্রকাশ করবো বা আনসিমেট্রিক্যাল ইম্পিডেন্সটাকে প্রকাশ করবো। ঠিক আছে? তো এটা হচ্ছে মূলত আমাদের সূত্র সিঙ্গেল লাইন টু গ্রাউন্ড ফল্টের ক্ষেত্রে আই আর ইকুয়াল টু 3 ER ডিভাইডেড বাই জেড ওয়ান প্লাস জেড টু প্লাস জেড নট। কোনো কোশ্চেন আছে নিলয়? এবার ক্লিয়ার হয়েছে। ওকে, তো চলো আমরা প্রথমে একটা অঙ্ক করব। এটা দিয়ে আমরা প্রথমে একটা অঙ্ক করব। প্রথম অঙ্ক আমাদের এক্সাম্পল 18.16। কি বলছো দেখো? এ থ্রি ফেজ, খেয়াল করো আমরা কিন্তু পার ইউনিট পড়ে আসছি। এ থ্রি ফেজ 11 কিলোভোল্ট 25 MVA জেনারেটর উইথ জেড নট জেড ওয়ান এবং জেড টু ইকুয়াল টু এত। আমরা যেটা জেড বলি এক্স নট এক্স ওয়ান এক্স টু পড়লাম, এক্স নট এবং এক্স জেড ওয়ান এক্স নট এবং জেড নট এর মধ্যে পার্থক্য কি? জেড নট হচ্ছে ইম্পিডেন্স, এক্স নট হচ্ছে রিয়াক্টেন্স, কিন্তু কথা একই, কথা সেম। ঠিক আছে? এটা তো বুঝতে পারতেছো, গত চ্যাপ্টারে পড়ার সময় আমরা বুঝাইছিলাম যে জেড লেখা এক্স লেখা সেম। জেড মানে আর প্লাস এক্স, জে এক্স, আর এক্স মানে ডিরেক্ট এক্স। মানে এখানে শুধু পুরোটাই রিয়াক্টিভ ইম্পিডেন্স, পুরোটাই রিয়াক্টিভ ইম্পিডেন্স। তো কি বলা আছে? একটা জেনারেটর যার তিনটা সিকোয়েন্স ইম্পিডেন্স দেওয়া আছে।
is grounded through a reactance of 0.3 ohm. আচ্ছা, একটা জিনিস বলে আসতে ভুলে গেছি, ক্যালকুলেট দ্য ফল্ট কারেন্ট ফর এ সিঙ্গেল লাইন টু গ্রাউন্ড ফল্ট। তার মানে এটা সিঙ্গেল লাইন টু গ্রাউন্ড ফল্টের একটা ম্যাথ, কিন্তু একটা জিনিস আমি বলতে ভুলে গেছি, সেটা একটু বইয়ে যাইতে হবে আমাকে আবার। প্রেজেন্ট নাও উইন্ডো ভিকেম এটা। আচ্ছা, আমরা এই জায়গা পর্যন্ত পড়ছিলাম তাই তো। এর পরের পেজে একটু আসি। বলা হচ্ছে যে যদি এমন হয়, একটু খেয়াল করো যে if however if the fault impedance is ZE, then expression for fault current becomes 3ER divided by Z1 plus Z2 plus Z0 plus 3ZE। তার মানে কি, যদি এমন হয় আমার ফল্ট ইম্পিডেন্সের একটা মান থাকে সেটা হচ্ছে জেডি, তাহলে আমার সূত্রটা হয়ে যাবে 3ER ডিভাইডেড বাই Z1 প্লাস Z2 প্লাস Z0 প্লাস 3ZE। বা বলতে পারো যে যদি ওই নিউট্রাল পয়েন্টে যদি কোনো ফল্ট হয়, মানে যদি জেড যদি হয় তাহলে সেটা জেড, সহজ হিসাব, আর কিছুই না। ওকে, তাহলে সেই অনুযায়ী আমরা আমাদের ম্যাথে যদি যাই, আমাদের ম্যাথ তো তোমরা এখন দেখতে পাচ্ছ না, স্ক্রিন শেয়ার করতে হবে আবার। আসো, স্ক্রিন দেখা যাচ্ছে। ওকে, তো কি বলা হচ্ছে, এ থ্রি ফেজ 11 কিলোভোল্ট 25 MVA generator is with X0 equal to এত PU, X1 equal to এত PU, X2 equal to এত PU is grounded through a reactance of এত ওহম। একটা জিনিস খেয়াল রাখবা, যখন কোনো কিছু পার ইউনিটে নিয়ে কাজ করব তখন সবকিছুকে পার ইউনিটে নিতে হবে। যখন কোনো কিছুকে ইম্পিডেন্স নিয়ে কাজ করব তখন সবকিছুকে ইম্পিডেন্স নিয়ে কাজ করতে হবে। তো যেহেতু আমার এখানে X0, X1 এবং X2 তিনটা দেওয়া আছে পার ইউনিটে, সুতরাং এই 0.3 ওহম এটাকেও পার ইউনিট বানাইতে হবে। এবং এটা আমার আসলে কোনটা, এটা হচ্ছে যে আমার ফল্টের গ্রাউন্ডেড থ্রু এ রিয়াক্টেন্স অফ এত। তার মানে আমার যেই রিয়াক্টেন্স আমার ফল্টের কারণে আছে, মানে ZE এর মান হচ্ছে 0.3 ওহম। এখন আমরা একটা জিনিস জানি, এটা তোমাদের টেস্ট এখন, যে তাহলে এটাকে যদি আমি পার ইউনিট ইম্পিডেন্স করতে চাই তাহলে সূত্র কি হবে? পার ইউনিট ইম্পিডেন্সের সূত্র কি বলতে পারবা কেউ? আমরা যে শিখে আসছি। স্যার অ্যাকচুয়াল ভ্যালু ডিভাইডেড বাই বেস ভ্যালু এমভিএ বাই কেভি স্কয়ার। ওকে ওকে, অ্যাকচুয়াল ভ্যালু এত ডিভাইডেড বাই, বলো স্যার এমভিএ স্যার 25। না না, ভালোভাবে খেয়াল করো। স্যার কেভি স্কয়ার ডিভাইডেড বাই এমভিএ। এই তো কেভি স্কয়ার ডিভাইডেড বাই এমভিএ, বুঝতে পারলা? কেভি স্কয়ার ডিভাইডেড বাই এমভিএ, যেহেতু সিস্টেম একটাই, একটা জেনারেটর শুধু, সুতরাং তার বেস ভ্যালু বলতে তার যেটা অরিজিনাল ভ্যালু সেটাই তার বেস ভ্যালু। এখানে তো আর কারোর সঙ্গে কারোর তুলনা করা নেই। তাহলে এটাকে আমরা একটা এর একটা করেসপন্ডিং আমরা মান পেয়ে যাব। ঠিক আছে, এর একটা করেসপন্ডিং আমরা মান পাবো। কত আসে? ক্যালকুলেটর আছে কারো কাছে? নাই, আমার ক্যালকুলেটর ইউজ করতে হবে। 0.3 ডিভাইডেড বাই 11 স্কোয়ার বাই 25, 0.06198, মানে 0.062, 0.062 পার ইউনিট। তার মানে এটা কি আসলে কি বের করলাম? এটা আমরা বের করলাম XE, বা এটাকে XN ও বলা যায়। ঠিক আছে, XE ও বলা যায়, XN ও বলা যায়, যে কোনো একটা, XN বা XE যাই লেখো, এটা হচ্ছে আমার XN, আমি N লিখি। ওকে, আচ্ছা, এখন আমার তাহলে সূত্র কি বলছে? ক্যালকুলেট দ্য ফল্ট কারেন্ট। ফল্ট কারেন্ট বলতে কি? আইআর। ফল্ট কারেন্ট হচ্ছে আমার আইআর। সূত্র কি এটার? আমরা শিখে আসছি 3
ER 3 ER, আমি এবার ভেক্টর সাইন দিব, 3 ER ডিভাইডেড বাই, সরি জেড তো আর লিখবো না যেহেতু এক্স বলে বলা আছে, আমরা এখানে জেড লিখবো না, আমরা লিখবো কি x1 প্লাস x2 প্লাস x0 প্লাস কি 3xn 3xn বা xe, তুমি যেটাই লেখো আর কি, xn। ওকে, এটা হচ্ছে আমার মূল সূত্র। এবার আমরা কি বলছি, যদি পার ইউনিটে কাজ করি সবকিছু পার ইউনিট হতে হবে, তাহলে দেখো এটার পার ইউনিট আমার জানা, এটার পার ইউনিট আমার জানা, এটার পার ইউনিট আমার জানা, এটারও পার ইউনিট আমার জানা, কিন্তু ER এর পার ইউনিট কি? ER এর পার ইউনিট হচ্ছে আমরা 11 কিলো ভোল্টটাকে 3 ফেজ, তাই তো 3 ফেজ, তার মানে এটাকে আমরা 1 PU ধরে নিব, এবং এটা 3 ফেজ মানে কি, তার ফেজ ভোল্টেজ কত হবে, তার ফেজ ভোল্টেজ কি হবে EPH, মানে যদি আমরা এমনি বের করতাম EPH হবে কিন্তু 11 কিলোভোল্ট ডিভাইডেড বাই √3, তাই না, 3 ফেজ যেহেতু, ডিভাইডেড বাই √3, ডিভাইডেড বাই √3। এটা যদি মানে সবগুলো যদি ওহমিক ভ্যালু হইতো তাহলে আমরা EPH এর মান বসাতাম এটা, হ্যাঁ EPH এর মান বসাতাম, কিন্তু আমরা এখন ধরে নিব EPH হচ্ছে মানে ERE হচ্ছে 1 পার ইউনিট, ER ইকুয়াল টু 1 পার ইউনিট, এটা আমরা ধরে নিব এখন, যেহেতু সবকিছু পার ইউনিটে আছে আমরা ধরে নিব এটাই আমার 1 পার ইউনিট। তাহলে আমার কি আসবে দেখো, 3 into 1 ডিভাইডেড বাই কত, x1, x1 এর মান 0.2, তো এটা রিঅ্যাকটেন্স, তার মানে কি বসাইতে হবে আগে, একটা জে বসাইতে হবে, জে 0.2, তারপরে x2, x2 কত বলা আছে, এটাও 0.2, তার মানে জে 0.2। কথাটা কি মনে আছে ওই যে আমি বললাম জেড মানে কি, জেড মানে হচ্ছে আর প্লাস জে এক্স, আর প্লাস জে এক্স, আর যদি এক্স লেখা থাকে তার মানে সেটা হচ্ছে জাস্ট জে এক্স পার্টটা, এক্স বলতে জাস্ট জে এক্স, ঠিক আছে, জেড বলতে আর প্লাস জে এক্স, এক্স বলতে জে এক্স, তাহলে এটাও জে 0.2। আচ্ছা এরপরে কি এক্স নট, এক্স নট হচ্ছে জে 0.05, জে 0.05 প্লাস প্লাস কি 3 ইন্টু 3xn, তার মানে xn কত, xn কত বের করলাম 0.062, তার মানে 3 জে 3 ইন্টু 0.062, তাহলে আমরা এখানে যেই কারেন্টটা পাবো সেটাও কিন্তু পার ইউনিট কারেন্ট, মাথায় রেখো সেটাও কি পার ইউনিট কারেন্ট, কারণ ভোল্টেজটাও পার ইউনিট, ভোল্টেজটাও পার ইউনিট, ইম্পিডেন্স গুলো পার ইউনিট, সুতরাং যে কারেন্ট পাবো সেটাও পার ইউনিট। তাহলে এটা কত হবে 3 into 1 মানে 3 ডিভাইডেড বাই 0.2i প্লাস 0.2i প্লাস 0.05i প্লাস 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 3 into 0.062i, এটা মান আসে মাইনাস 4.72 মাইনাস মাইনাস জে 4.72 পার ইউনিট, এটা হচ্ছে কারেন্টের মান আসছে, এটা হচ্ছে কারেন্টের মান আসছে কত মাইনাস জে 4.72। এখন আমরা যদি এটাকে অরিজিনাল কারেন্টে নিতে চাই, পার ইউনিট কারেন্টকে অরিজিনাল কারেন্টে নিয়ে যাওয়ার সূত্র কি, পার ইউনিট কারেন্টকে অরিজিনাল কারেন্টে নিয়ে যাওয়ার সূত্র কি মনে আছে কারো, পার ইউনিট কারেন্টকে অরিজিনাল কারেন্টে নিয়ে যাওয়ার সূত্র কি মনে আছে, সূত্র হচ্ছে অ্যাকচুয়াল কারেন্ট, তাই না, সূত্র হচ্ছে অ্যাকচুয়াল কারেন্ট ইকুয়াল টু, সরি আরেকবার বলো শুনতে পাইনি। স্যার পার ইউনিট কে স্যার বেস দিয়ে গুণ করতে হবে, পার ইউনিটকে বেস দিয়ে গুণ করতে হবে, ভেরি গুড, পার ইউনিটকে বেস দিয়ে গুণ করতে হবে, তাহলে আমরা অ্যাকচুয়াল কারেন্ট পাবো। তাহলে আমরা অ্যাকচুয়াল কারেন্ট আইআর এর মান, সেটা কিন্তু আর ভেক্টর না, আইআর ইকুয়াল টু হবে বেস ইন্টু কি পার ইউনিট, তাহলে পার ইউনিট আমরা জানি মাইনাস জে 4.72, আসলে যে মাইনাস যে আসছে এই মাইনাসটা আসলে বোঝাচ্ছে কারেন্টটা ফ্লো করতেছে অন্যদিকে, এই সুতরাং এই মাইনাসের আর কোনো পয়েন্ট নাই। আচ্ছা এবার বেস কারেন্ট কত সেটা আগে বের করো, বেস কারেন্টের সূত্র আমরা জানি 3 ফেজের ক্ষেত্রে এমভিএ
ডিভাইডেড বাই, এটা কিন্তু আমরা অলরেডি বলে আসছি গত চ্যাপ্টারে, বেস কারেন্টের সূত্র কি, এমভিএ ডিভাইডেড বাই √3 ইন্টু কিলোভোল্ট, তাই না, ইন্টু কিলো ভোল্ট। এটা হচ্ছে আমার বেস কারেন্ট। আর আমার পার ইউনিট কত, আমরা লিখবো 4.72। আমরা এবার আর ওই মাইনাস যে অংশটুকু রাখবো না, ঠিক আছে। আর মাইনাস যে অংশটুকু রাখলেও কোনো ভুল নাই, ঠিক আছে। আমরা যদি একটা মানে একটা কারেন্টের মান বের করতে চাই, সেটা হচ্ছে ইন্টু 4.72 যদি আমরা লিখি, তাহলে কত আসে এটা ক্যালকুলেশন করে কেউ বলবা, নাকি সব আমাকেই করতে হবে? 4.72 6193.39, 6193.39 অ্যাম্পিয়ার। মানে আমার ফল্ট কারেন্ট যদি আমি কারেন্টের মানে আনতে চাই, তাহলে আমাকে এই অংশটুকু পর্যন্ত করতে হবে অঙ্ক, ঠিক আছে। যদি তুমি এই লাইন না করে এখানে শেষ করে দাও, তাহলে তুমি 1 মার্ক কম পাবে। অঙ্ক হবে না তা না, তুমি পার ইউনিটে বের করছো, কিন্তু অরিজিনালটা বের করতে চাইলে তোমাকে অবশ্যই কি করতে হবে, বেস দিয়ে পার ইউনিটকে গুণ করতে হবে। এবং যখন পার ইউনিটকে বেস দিয়ে গুণ করবা, তখন শুধুমাত্র এর অ্যাম্পলিটিউড অংশটুকুকে শুধু রাখবা, মাইনাস যে পার্টটাকে আর রাখার দরকার না। যদি মাইনাস যে পার্টটাকেও রাখো, তাহলে কিছুই না, এখানে একটা মাইনাস জে ইন্টু এত আসবে, ভুল হবে না, অঙ্ক সেম হবে, ঠিক আছে। কিন্তু বইয়ে যখন অঙ্ক করে, তখন সাধারণত পার ইউনিট বের করার ক্ষেত্রে মাইনাস জে রাখে, কিন্তু যখন কারেন্টের মান বের করে, তখন কিন্তু আর মাইনাস জে পার্টটাকে রাখা হয় না, তখন শুধুমাত্র তার অ্যাম্পলিটিউড মানে 4.72 এই অংশটুকুকে শুধুমাত্র রাখা হয়। তো কারো কোনো কোশ্চেন আছে এই অঙ্ক নিয়ে? না স্যার। না স্যার। সবাই বুঝতে পারছো এই অঙ্ক? জি স্যার। এত সহজে অঙ্ক সবাই বুঝতে পারলা, আমি তো খুব অবাক হয়ে যাচ্ছি। দিদার, বুঝতে পারছো তুমি? স্যার কিছুটা বুঝতে পারছি, আর কিছু বেঁধে বেঁধে আসছে স্যার, পরে দেখে নিব না স্যার ভিডিওটা। ভিডিও দেখে আর কতদিন রে বাবা, কোনো এক জায়গায় তো অবশ্যই কিছু না বোঝা থাকতেই পারে। লাস্টের দিকে বুঝছি, কিন্তু স্যার এই যে প্রথমের দিকে স্যার যে এক্স এর পার ইউনিটের যে মানগুলো বের করা হলো ওইটুকু বুঝছি স্যার, এই মাঝখানে এসে স্যার শুধু স্যার কোশ্চেন একটু বুঝি নাই। আচ্ছা ঠিক আছে, তোমরা বুঝছো কিনা আমি এখন এমনি বুঝতে পারবো, সমস্যা নাই। আমি তোমাদেরকে একটা অঙ্ক করতে দিব এখন। তোমরা কেউ তো বইটই খুলে রাখো নাই আশা করি, নাকি? আর খুলে রাখলেও সমস্যা নাই, বুঝতে না পারলে আসলে বই খুলেও খুব একটা কাজ হবে না, বুঝতে পারাটাই মূল বিষয়। ওকে, তোমরা এখন কি দেখতেছো? পেন দেখতেছো, কন্ট্রোল A ডিলিট পেস্ট। ভাবে এই অঙ্কটা দেওয়া আছে, খেয়াল করো, এটা হচ্ছে 18.15। আমি পুরো অঙ্কটা বলবো না, আমি বলবো যে এই অঙ্কের a 3-phase 11 kilovolt 10 MVA alternator has sequence reactances of x0, x1, x2. If the generator is on no load, find the ratio of fault currents for line single LG মানে কি, line to ground fault, true that when all the 3 phases are dead short circuited। আচ্ছা যাই হোক, প্রথম পার্টটুকু শুধু বের করো, যে লাইন টু গ্রাউন্ড ফল্ট কারেন্ট কত, এটা কি কেউ বের করতে পারবা? আমি পুরো অঙ্ক পরে করায় দিচ্ছি, কিন্তু আগে আমার কোশ্চেন হচ্ছে, কেউ কি লাইন টু গ্রাউন্ড ফল্টটা বের করতে পারবো? মুখে মুখে বললেও হবে যে স্যার এইভাবে বের করবো আমরা। স্যার চেষ্টা। একটু বলো তো কিভাবে করবা। স্যার সূত্র দিয়ে তো। হ্যাঁ, সূত্রটা কি লিখবা ভাবো। আমি আমি সূত্র লিখতেছি, তোমার হয় আমি লিখতেছি। আই আর ইকুয়াল টু, স্যার স্যার 3 ER 3 ER 3 ER ডিভাইডেড বাই স্যার x1 x1 প্লাস x2 প্লাস x2 প্লাস প্লাস x0 x0। x0। xn আছে কি অঙ্কে? জি না স্যার, xn তো দেওয়া নাই।
হ্যাঁ ওকে, তার মানে এই অঙ্কে এক্স এন নাই। ভেরি গুড, তাহলে বুঝতে পারছো। তাহলে এখন আমি মান বসাবো, মান বসাও। কত আসবে? 3। এই x1 x2 x0 এগুলো কিসে দেওয়া আছে দেখো তো? পিউতে স্যার। স্যার পিউতে। তার মানে পিইউতে তাহলে আর কেও আমরা কি বানাবো? স্যার পিউ। স্যার পিউ, মানে পিইউ 3 into 1 পিউ। তার মানে আমরা ধরে নিব আর যে ভেক্টর আর ইকুয়াল টু 1 পিউ। আমরা এভাবে বলে দিব যে আমরা ধরে নিচ্ছি ভেক্টর আর ইকুয়াল টু 1 পিউ। এখানে একটা ভেক্টর আছে, এখানে একটা ভেক্টর আছে, এখানে একটা ভেক্টর আছে, এখানে একটা ভেক্টর আছে। তাহলে তো অঙ্ক বুঝাই গেল। 3 into 1 ডিভাইডেড বাই জাস্ট সবগুলোর মান বসাবো, তাই তো? কত? x1 এর মান যে 0.15 প্লাস x2 এর মান যে 0.15 প্লাস x0 এর মান যে 0.05, তাই তো? ওকে, তাহলে ইকুয়াল টু কি আসে? আমি ক্যালকুলেশন করলে 3 ডিভাইডেড বাই 0.35i, এটা আসে -8.57, মাইনাস যে 8.57। ওকে, মাইনাস যে 8.57। ওকে, এটাই হচ্ছে আমার এত পিইউ, তাই তো? এত পিইউ। এখন যদি এটাকে আমি বলি ইন কারেন্টে কত, তাহলে আমরা কি লিখবো বলতো? এটা আমার দরকার জানা। আইআর ইকুয়াল টু কত লিখবো? বুঝতে পারতেছো কি আমার কথা? এটা কত লিখবো? এটা এই পার্টটা কি লিখবো বলো? স্যার বেস ভ্যালু গুণ এমভিএ করতে হবে স্যার। হ্যাঁ, বেস ভ্যালু কত, মানে বেস কারেন্ট কত? এমভিএ ডিভাইডেড বাই কিলোভোল্ট ডিভাইডেড বাই √3 কেভিএ। ভেরি গুড। এমভিএ ডিভাইডেড বাই √3 ইন্টু কেভিএ। ওকে, আমার একটু জানা √3 ইন্টু 11। কিলোভোল্ট কেভিএ বলতেছি, সরি কিলোভোল্ট। এটাই মানে এই যে মানটা আসবে সেটাই আমার ফল্ট কারেন্ট। তো আমার অঙ্ক কিন্তু এটা না, অঙ্ক অন্য জিনিস। তো যাই হোক, তোমরা পারছো। আমি তোমাদের কাছ থেকে যেটা এক্সপেক্ট করতেছিলাম সেটা তোমরা পারছো। আমাদের অঙ্ক আসলে এই মানে এই পার্টটা নাই অঙ্কে। অঙ্কে এই পার্টটা নাই। অঙ্কে এই পার্টটা নাই। সিলেক্ট রেক্টেঙ্গুলার ডিলিট। অঙ্কের এই পার্টটুকু আছে, প্রথম পার্টটুকু আছে। এরপর কি বলছে একটু খেয়াল করো। বলছে ফাইন্ড দ্য রেশিও অফ ফল্ট কারেন্ট, find the ratio of fault currents for line to ground fault to that when all the three phases are dead short circuit। তার মানে আমরা যে সিমেট্রিক্যাল ফল্ট পড়ছিলাম, সিমেট্রিক্যাল ফল্টে কি ছিল? তিনটা ফেজ একসাথে শর্ট হয়, তাই তো? মানে তিনটা ফেজ ডেড শর্ট সার্কিট হয়। তো দেখো একটু খেয়াল করো, তিনটা ফেজ যখন হয় তখন আসলে ফল্ট কারেন্ট মানে আইএফ কে তখন লেখা লাগে এরকম ভাবে, আইএফ ইকুয়াল টু শুধুমাত্র তার পজিটিভ সিকোয়েন্স যে ইম্পিডেন্স থাকবে শুধু তাকে মানে ধরতে হবে, বাকিগুলোকে আর ধরা লাগবে না। তার মানে এটা কি হবে? যে 0.15 ডিভাইডেড বাই, আর উপরে কি হবে? উপরে কি হবে? উপরে কিন্তু 3 থাকবে না, উপরে শুধু আর হবে। তার মানে ডেড শর্ট সার্কিটের ক্ষেত্রে সূত্র হচ্ছে আইএফ ফল্ট কারেন্ট ইকুয়াল টু আর ডিভাইডেড বাই x1। সূত্রটা হচ্ছে এটা, ঠিক আছে? আর আমার লাইন টু গ্রাউন্ড ফল্টের ক্ষেত্রে কি হবে? এটা হচ্ছে কোন ক্ষেত্রে? এটা হচ্ছে তিনটা লাইন মানে লাইন টু লাইন ফল্টের ক্ষেত্রে এই সূত্র। তিনটা লাইন এক জায়গায় শর্ট সার্কিট হয়ে গেছে, সেটার সূত্র এটা। আর লাইন টু গ্রাউন্ডের সূত্র কি? আইআর ইকুয়াল টু 3 ডিভাইডেড বাই x1 প্লাস x2 প্লাস x0। ওকে, বুঝা গেল? তাহলে এটার মান কত আসে? 1 ডিভাইডেড বাই 0.15 জে। তো বলতে পারবা 1 ডিভাইডেড বাই 0.15 জে, এটা আছে মাইনাস 6.67 জে।
মানে এটা আসে মাইনাস জে 6.67। এখন বলছে এদের রেশিও বের করো, ফাইন্ড দ্য রেশিও। দেখো এই যে ফাইন্ড দ্য রেশিও অফ ফল্ট কারেন্ট ফর লাইন টু গ্রাউন্ড ফল্ট টু দ্যাট হোয়েন অল দ্য থ্রি ফেজেস আর ডেড শর্ট সার্কিটেড। তাহলে তার মানে কি আইআর ডিভাইডেড বাই আইএফ, এটা আমাকে বের করতে বলছে, রেশিওটা বের করতে বলছে। তো বসাও, মান বসাও। একটা হচ্ছে মাইনাস জে 8.57 ডিভাইডেড বাই জে মাইনাস জে 6.67। ওকে, এটার মান আসে কত, ভাগ করো 1. কত আসে 8.57 ডিভাইডেড বাই 6.67, 2848। তার মানে 1.28 হচ্ছে এত গুণ। তার মানে এটা হচ্ছে আমাদের মূল ম্যাথ। মানে এই অঙ্কে চাইছে রেশিওটা কত, যে যদি এমন হয় 3টা ফেজ ডেড শর্ট সার্কিট হয়েছে, তার অনুপাতে আমার লাইন টু গ্রাউন্ড ফল কত, মানে তার রেশিওটা কত। তো রেশিও আমরা পাই 1.28। তার মানে কি 3 ফেজ ডেড শর্ট সার্কিটের তুলনায় আমার লাইন টু গ্রাউন্ড ফল্ট কারেন্ট, লাইন টু গ্রাউন্ড মানে সিঙ্গেল লাইন টু গ্রাউন্ড ফল্টে কারেন্টের মান 1.28 গুণ বেশি হবে, 1.28 গুণ বেশি হবে। ঠিক আছে, এটাই হচ্ছে আমাদের মূল ম্যাথ ছিল। আর আমি যেটা বের করতে চাইছিলাম যে তোমরা আসলে এই কারেন্টের মানটা বের করতে পারো কিনা। কারেন্টের মান কিভাবে বের করবা, ফার্স্টে পার ইউনিট বের করবা, এরপরে পার ইউনিটের সঙ্গে বেস কারেন্ট বের করবা। বেস কারেন্ট কোত্থেকে পাবা, এই যে এখান থেকে পাবা। বেস কারেন্টটা এইখানেই বলে দেওয়া আছে। আমার এমভিএ রেটিং, আমার কিলোভোল্ট রেটিং, এবং যেহেতু 3 ফেজ এর জন্য √3 দিয়ে ভাগ করতে হয়। ঠিক আছে, বুঝা গেল কথা? কারো কোনো কোশ্চেন আছে? এগুলো কিন্তু বই পড়তে হবে। আর আমি আবারও বলতেছি, আমি শুধু করায় গেলে হবে না, তোমাকে বইটা পড়তে হবে। ওকে স্যার, হ্যালো বলো। স্যার, মানে আগের অঙ্কে যেটা ছিল সেটা হচ্ছে যে এক্সএন ছিল, আর এখানে হচ্ছে এক্সএনটা নাই। হ্যাঁ এখন নাই, মানে এই জায়গা থেকে মানে আগের অঙ্কটার সাথে এখানে কি পার্থক্য, মানে এই জায়গাটা আমি বুঝতে পারিনি। হ্যাঁ এটাই পার্থক্য, পার্থক্য এটাই। আর অঙ্কটায় চাইছে অন্য জিনিস, এটাই পার্থক্য। কিন্তু আমি যেটা মানে তোমাদের সঙ্গে বুঝাইতে চাইছি সেটা হচ্ছে, তোমাদের যখন অঙ্ক আসবে, তোমাদের সূত্র মুখস্থ থাকলে তোমরা সূত্র অনুযায়ী মানগুলো বসাবা। এবং আরেকটা জিনিস মাথায় রাখবা, যদি ইম্পিডেন্স গুলো পার ইউনিটে থাকে তাহলে ভোল্টেজটাকে পার ইউনিটে ধরে নিতে হবে। যদি ইম্পিডেন্স গুলো ওহমে থাকে তাহলে ভোল্টেজটা ওহমে থাকলে সমস্যা হবে না। এটা হচ্ছে মানে সেকেন্ড অ্যাজাম্পশন। যদি ইম্পিডেন্স গুলো পার ইউনিটে থাকে, ভোল্টেজটাকে আমরা পার ইউনিট ধরে নিতে হবে। ভোল্টেজের তখন ভ্যালু বসাইলে হবে না, ভোল্টেজটাকে আমরা পার ইউনিট ধরে নিব। ঠিক আছে, হ্যাঁ স্যার, মানে তাহলে আগের অঙ্কটাতে ওই যে এক্সএন জিনিসটা তাহলে কি ছিল, এখানে যেটা নাই? সেটা হচ্ছে যে জায়গায় ফল্ট হয়েছে, মানে নিউট্রালের একটা আলাদা ইম্পিডেন্স থাকে। সাধারণত নিউট্রালের একটা আলাদা ইম্পিডেন্স থাকে। তো আগের অঙ্কটাই নিউট্রালের আলাদা ইম্পিডেন্স বা গ্রাউন্ডের আলাদা ইম্পিডেন্সটা দেওয়া ছিল, আর এই অঙ্কে গ্রাউন্ডের আলাদা ইম্পিডেন্সটা দেওয়া নাই। একটু বই পড়ো, বই পড়লেই বুঝতে পারবা। ক্লাস করার পরে বইটা একটু পড়বা, লিখে মেয়েটার বই, তাহলেই বুঝতে পারবা। ঠিক আছে, জি স্যার। ওকে। আমি তোমাদের আরেকটা অঙ্ক দেখাচ্ছি। তোমরা কি দেখতে পাচ্ছ, তোমরা তো দেখতে পাচ্ছ। আমি তোমাদের বই থেকে একটা অঙ্ক দেখাচ্ছি। ক্লাসে কয়েকজন কিন্তু বেশ অ্যাক্টিভ, বাকিরা কিন্তু খুব বাজে অবস্থা। এটা হচ্ছে সবচেয়ে দুঃখজনক কথা। ওকে, তোমাদের কি এরপর আর ক্লাস আছে ইয়ার? না স্যার, নাই। ওকে, ঠিক আছে। তো 18.14, এটা হচ্ছে আরেকটা ম্যাথ। কি বলা আছে একটু খেয়াল করে, এখানে ছবিও দেওয়া আছে, তোমরা হয়তো দেখতে পাচ্ছ। আমি আরেকটু বড় করে দিই, তাহলে তোমাদের দেখতে সুবিধা হতে পারে। আর একটু বড় করা যাবে, 175% যদি করে দিই, আরেকটু দেখতে সুবিধা। ওকে, হোপফুলি দেখা যাচ্ছে। তো কি বলা আছে দেখো, এ 3 phase 10 MVA 11 kilovolt generator with a solidly earthed neutral point supplies a feeder. The relevant impedances of the generator and feeder in ohms are as
এজ আন্ডার, তার মানে কি ওহমিক ভ্যালু দেওয়া আছে। পজিটিভ সিকোয়েন্স ইম্পিডেন্স জেনারেটর বলতে এই জায়গাটা, আর ফিডার বলতে হচ্ছে যেখানে আমরা ফিট করতেছি, মানে যেখানে আমরা দিচ্ছি এই জায়গাটা, ঠিক আছে, লাইনটা আর কি। তাহলে আমার জেনারেটরের একটা ওহমিক ভ্যালু দেওয়া আছে, ফিডারের একটা ওহমিক ভ্যালু দেওয়া আছে পজিটিভ সিকোয়েন্স ইম্পিডেন্সের জন্য, নেগেটিভ সিকোয়েন্সের জন্য দেওয়া আছে, জিরো সিকোয়েন্সের জন্য দেওয়া আছে। এগুলো সিরিজে থাকে। তার মানে কি হবে, আমার পজিটিভ সিকোয়েন্স ইম্পিডেন্স Z1 এর মান হবে, ইম্পিডেন্স বলছে, তার মানে Z1 এর মান হবে 0.12J প্লাস 1.0J, তার মানে কি হবে 2.2J। তো যাই হোক, আমরা একটু অঙ্কে চলে যাই। তো কি বলছে, ইফ এ ফল ফ্রম ওয়ান ফেজ টু আর্থ, মানে সিঙ্গেল ফেজ টু গ্রাউন্ড occurs on the far end of the feeder, calculate the magnitude of the fault current line to neutral voltage at the generator terminal। আসো প্রথমে আমার কি, প্রথম কথাই হচ্ছে আমার ইম্পিডেন্স গুলো কিসে দেওয়া আছে একটু বলো আমাকে। দেখো এখানে বলা আছে কিসে দেওয়া আছে, একটু রেসপন্স করো। স্যার ওহমসে দেওয়া আছে স্যার। স্যার ওহম হ্যাঁ, এটা কিন্তু বলা আছে যে ফিডার এবং জেনারেটরের ইম্পিডেন্স গুলো ওহমে দেওয়া আছে। তাহলে ওহমে দেওয়া থাকলে আমি যে সূত্র বসাবো 3ER ডিভাইডেড বাই x1 প্লাস x2 প্লাস x0, সেখানে ER-টাও হইতে হবে কিরকম, ওটা হইতে হবে ভোল্টেজ, ওহমে না কেন, ওটা হইতে হবে ভোল্টেজ পার ইউনিট না। মানে এর আগের যে দুটো অঙ্ক করছি সেখানে আমার ইম্পিডেন্স গুলো পার ইউনিটে ছিল, এর জন্য আমরা ER-টাকেও পার ইউনিট ধরে নিচ্ছি। কিন্তু এই ম্যাথে আমাকে বলে দেওয়া আছে ইম্পিডেন্স গুলো বা রিঅ্যাকটেন্স গুলো যাই বলো দেওয়া আছে ওহমে, সুতরাং আমার ভোল্টেজটা হইতে হবে কি ভোল্টে, সেটা মানে পার ইউনিট হওয়া যাবে না। তাহলে 11 কিলোভোল্ট এবং সেটা 3 ফেজ, তাহলে পার ফেজের জন্য আমার ভোল্টেজ কত হবে 11/√3। দেখো কি লেখা আছে, সলিউশন দেখতে পাচ্ছ সবাই, দেখো কি লেখা আছে। দেখা যায়। The circuit diagram is shown in figure এত, the fault is assumed to occur on the red phase, taking red phase as the reference phase EMF of R phase। যেহেতু এটা ফেজ মানে আমরা রেফারেন্স ধরতেছি একটা ফেজকে বা একটা লাইনকে, সেটা হচ্ছে R, তাহলে ER ইকুয়াল টু কি হবে 11 কিলোভোল্ট ডিভাইডেড বাই √3 ইকুয়াল টু 6350 ভোল্ট। এবার কি, the total impedance to any sequence current is the sum of generator and feeder impedances to that sequence current। Z1 এর মান আমি বললাম যে জেনারেটর এবং ফিডারেরটা যোগ করতে হবে, Z2 এর জন্য জেনারেটর এবং ফিডারেরটা যোগ করতে হবে, Z0 এর জন্য জেনারেটর এবং ফিডারেরটা যোগ করতে হবে। এবং এবার Z লিখলাম কেন, কোশ্চেন স্যার Z লিখলেন কেন, কারণ এখানে বলা আছে রিলেভেন্ট ইম্পিডেন্স এবং এখানেও বলা আছে পজিটিভ সিকোয়েন্স ইম্পিডেন্স, এর জন্য আমি Z লিখছি। যদি ইম্পিডেন্স না বলে রিঅ্যাকটেন্স বলা থাকতো তাইলে আমি X লিখতাম, ঠিক আছে। যদি এটা কিন্তু X-ই প্রকাশ করতেছে, যেহেতু Z আছে, যেহেতু এখানে দেখো কি আছে J2.2, তার মানে এটা কিন্তু একটা রিঅ্যাকটেন্স, J1.9 এটাও একটা রিঅ্যাকটেন্স, J3.4 এটাও একটা রিঅ্যাকটেন্স। তাহলে লাইন টু গ্রাউন্ড ফল্টের সূত্র কি 3ER ডিভাইডেড বাই Z1 প্লাস Z2 প্লাস Z0, তাই তো? জি স্যার। হ্যাঁ, তাহলে এখানে কি লিখছে দেখো, I1 ইকুয়াল টু I2 ইকুয়াল টু I0 ইকুয়াল টু ER ডিভাইডেড বাই এত, তার মানে 3 দিয়ে গুণ করে নাই। এর মানে পরের লাইনে কি করবে, IR ইকুয়াল টু 3I0, মানে প্রথমে I0টা বের করে নিল, এর পরের লাইনে কি করবে IR ইকুয়াল টু 3I0 বের করবে। দেখো ফল্ট কারেন্ট IR ইকুয়াল টু 3I0 বের করলো, বুঝতে পারলা? ভাই তুমি যদি ডিরেক্ট লেখো তাও হবে, তুমি যদি I0 বের করে নিয়ে তারপরে 3 দিয়ে গুণ করো তাও হবে, একই কথা। এবং সেখানে মানটা আসে কিরকম, মানটা আসবে অ্যাম্পিয়ারে, কারণ কি, কারণ এটা হচ্ছে ভোল্টেজ আর এগুলো হচ্ছে ওহম। তাহলে কারেন্টের একক কি, পার ইউনিট নাকি অ্যাম্পিয়ার? স্যার অ্যাম্পিয়ার। অ্যাম্পিয়ার, মাথায় রেখো, এটা কিন্তু সবসময় খেয়াল রাখতে হবে যে আমার যদি পার ইউনিট ভোল্টেজ দেওয়া থাকে, পার ইউনিট ইম্পিডেন্স দেওয়া থাকে, তাহলে আমার ভোল্টেজটাকে পার ইউনিট ধরে নিতে হবে এবং আমি যে কারেন্টটা পাবো ক্যালকুলেশন করে সেটাও পার ইউনিট হবে। এরপর সেটাকে আমি রিয়েল কারেন্টে মানে অ্যাকচুয়াল কারেন্টে নিয়ে যাব। কিন্তু যদি এমন হয় আমার ইম্পিডেন্সটাই ওহমে দেওয়া আছে, তাহলে আমি ভোল্টেজটাকে ভোল্টেই রাখবো, শুধুমাত্র √3 ফেজ, যেহেতু একটা লাইনকে রেফারেন্স হিসেবে নিচ্ছি, সুতরাং √3 দিয়ে ভাগ করতে হবে, ফেজের ভোল্টেজটাকে বের করার জন্য √3 দিয়ে ভাগ করতে হবে। ভাগ করার পরে আমরা যেটা পাবো 3 যদি ডিরেক্ট লিখি 3 দিয়ে গুণ করেও হবে, 3 দিয়ে গুণ না করে যদি পরবর্তীতে 3 দিয়ে গুণ করে তাও হবে। আমার মান আসতেছে -J2538
অ্যাম্পিয়ার। তার মানে কি? তার মানে হচ্ছে দাঁড়াচ্ছে যেটা, সেটা হচ্ছে আমার কারেন্টের মান 2538 অ্যাম্পিয়ার। কারণ কি, আমরা গত অঙ্ক করার সময়, প্রথম অঙ্ক করার সময় আমরা কি বলছিলাম, মাইনাস জে আসলে লিখলেও হবে না লিখলেও হবে, ওটা দিয়ে আসলে কোনো সমস্যা নাই। আমার মানে স্যার যেটা দেখবে সেটা হচ্ছে তোমার অ্যাম্পলিটিউডটা ঠিক আছে কি, অ্যাম্পলিটিউড আছে, সুতরাং কোনো সমস্যা নাই। -J2538 অ্যাম্পিয়ার লিখে রাখলেও কোনো সমস্যা নাই। কথা বুঝা গেছে? আবার তুমি যদি মনে করতা যে আমি I0 বের করছি -J846, আমি ফল্ট কারেন্ট বের করার সময় -J কে আর রাখবো না, তাও করতে পারতা, কোনো সমস্যা নাই। বুঝতে পারলা? মূল কথা হচ্ছে তোমার অ্যাম্পলিটিউড বের করা এবং সূত্রটা বসানো ঠিক আছে কিনা, এটাই পরীক্ষায় দেখা হবে। এটা হচ্ছে প্রথম কোশ্চেনের অ্যান্সার গেল। এখানে দুইটা পার্ট ছিল, তোমরা দেখো। বলছে দ্য ম্যাগনিটিউড অফ ফল্ট কারেন্ট, এটা আমরা বের করে ফেলছি। ম্যাগনিটিউড অফ ফল্ট কারেন্ট আমরা বের করে ফেলছি। এরপর কি বলছে, লাইন টু নিউট্রাল ভোল্টেজ এট দ্য জেনারেটর টার্মিনাল। তার মানে লাইন টু নিউট্রাল ভোল্টেজ আমাদেরকে বের করতে হবে। এটা বের করার জন্য চলো আমরা দেখি কি উপায়ে লাইন টু ভোল্টেজের জেনারেটর টার্মিনালে এটা ভোল্টেজটা বের করে। তো দেখো সূত্র আমরা জানি, আমরা একটা সূত্র দেখাচ্ছিলাম, সেটা কি, ER ইকুয়াল টু I1 Z1 প্লাস I2 Z2 প্লাস I0 Z0 প্লাস VR, তাই না? মনে আছে সূত্রটা? মাত্র আমরা দেখে আসছিলাম। ER ইকুয়াল টু I1 Z1 প্লাস I2 Z2 প্লাস I0 Z0 প্লাস VR। তা আমাকে বলছে জেনারেটর টার্মিনালের কি বের করতে, লাইন টু কোশ্চেনটা, জেনারেটর টার্মিনালের লাইন টু নিউট্রাল ভোল্টেজ বের করতে বলছে। তো দেখো আমার ER এর মান তো দেওয়া আছে নাকি? দিদার, নাদিম, আসো? জি স্যার আছি তো। হ্যাঁ, ER এর মানটা কিন্তু আমার দেওয়াই আছে, তাই না? জি স্যার। তাহলে আমাকে বের করতে হবে কি আসলে, টার্মিনাল ভোল্টেজ। তার মানে কি, ভিআরটা বের করতে হবে। আমরা কিন্তু বলে দিছিলাম যে টার্মিনাল কোনটা, টার্মিনাল হচ্ছে VR, VY, VB, আর আমার পার ইউনিট মানে পার ফেজ ইএমএফ হচ্ছে ER, EY, EB। এখন আমার রেফারেন্স যেহেতু ER, মানে আর ফেজ যেহেতু রেফারেন্স, তাহলে VR ইকুয়াল টু কি হবে, ER মাইনাস I1 Z1 I2 Z2 মাইনাস I0 Z0। তাহলে সূত্রটা কি দাঁড়াচ্ছে, যেহেতু এটা সিঙ্গেল লাইন টু গ্রাউন্ড ফল্ট, সুতরাং I0 ইকুয়াল টু I1 ইকুয়াল টু I2 সবসময়, I0 ইকুয়াল টু I1 ইকুয়াল টু I2। তার মানে আমি এই ইকুয়েশনটাকে লিখতে পারি ER মাইনাস I0 ইন্টু Z1 প্লাস Z2 প্লাস Z0। ওকে, যেহেতু I1 এর মানও I0 এর সমান, I2 এর মানও I0 এর সমান, তাহলে আমি এখন সবগুলো মানই কিন্তু জানি। I0 এর মান আলাদাভাবে জানি, Z1 এর মানও আমি আলাদাভাবে জানি, Z2 এর মানও আলাদাভাবে জানি, Z0 এর মানও আমি আলাদাভাবে জানি। এইবার মাথায় রাখো যে জায়গাটা ঝামেলাটা আছে, সেটা হচ্ছে আমরা অঙ্ক বের করার সময় যে Z1 Z2 Z3 বসাইছি, সেটা ছিল জেনারেটর এবং ফিডারের। একটু খেয়াল করো, জেনারেটর হচ্ছে এইটা, জেনারেটর ইম্পিডেন্স হচ্ছে এই পার্টটা, আর ফিডারের বলতে আমার ট্রান্সমিশন লাইনের একটা। কিন্তু যখন আমি টার্মিনাল ভোল্টেজ বের করব, তখন কিন্তু শুধুমাত্র আমার জেনারেটরের পার্টের যেই ইম্পিডেন্সটা আছে সেটাই বসাইতে হবে। যেমন আমার এই অঙ্কে দেখো জেনারেটর পার্টের ইম্পিডেন্স কত দেওয়া ছিল, জেনারেটর পার্টে দেওয়া ছিল 1.2, 0.9, 0.4, তাই তো? আর ফিডারে দেওয়া ছিল 113। স্যার কোন টার্মিনাল ভোল্টেজটা স্যার, এটা ফিডারের টার্মিনাল ভোল্টেজ না জেনারেটর টার্মিনাল? এটা বলা আছে জেনারেটর টার্মিনাল ভোল্টেজ বের করতে হবে, জেনারেটরের টার্মিনাল ভোল্টেজ। এবং এটা কোনটা একটু খেয়াল করো ছবিটা, জেনারেটর টার্মিনাল ভোল্টেজ বলা হচ্ছে এই ভিআর, এটা হচ্ছে ভিআর। যদি এটা বলতো ফিডারের টার্মিনাল ভোল্টেজ, তাহলে কিন্তু এইখানে ভিআর আঁকাইতাম, আমরা এই জায়গায় ভিআর আঁকাইতাম। এবং যখন আমরা এই ভিআর আঁকাইতাম, তখন আমাদের ঠিকই ওই পুরোটাকে মানে ফিডারের এবং জেনারেটরেরটাকে যোগ করতে হতো। কিন্তু যখন আমাকে বলে দিছে জেনারেটর টার্মিনালে ভিআর কত, তখন আমাকে কিন্তু শুধু জেনারেটরের পার্টের ইম্পিডেন্স গুলোকে নিতে হবে। এবং জেনারেটর পার্টের ইম্পিডেন্স গুলো বলা আছে, জেনারেটর পার্টের ইম্পিডেন্স, এই যে জেনারেটর পার্টের পজিটিভ সিকোয়েন্স ইম্পিডেন্স 1.2J, নেগেটিভ সিকোয়েন্স ইম্পিডেন্স 0.9J, জিরো সিকোয়েন্স ইম্পিডেন্স 0.4J, ঠিক আছে? এবং এর জন্য যখন আমরা সূত্র বসাবো, শুধুমাত্র এই পার্টটুকুকে নিব। দেখো 1.2J, 0.9J, 0.4J। আর I0 কোথা থেকে পেলো, I0 পেলো এই যে -J846, এই যে I0 পেলো -J846।
6350 ডিভাইডেড বাই 7.5 জে এখান থেকে। ওকে, আর ইয়ার এর মান তো আমরা জানি 6350, তাহলে সেখান থেকে আমরা মান পাবো জেনারেটর টার্মিনাল লাইন টু নিউট্রাল ভোল্টেজটা হচ্ছে 4235 ভোল্ট। ঠিক আছে? তো জি স্যার। তো আমি তোমাদেরকে অনুরোধ করবো 18.14, 18.15 এবং 18.16 এই ম্যাথ তিনটা একটু ভালোভাবে দেখবা। এর সাথে আমি চাইলে আরো কিছু পার্ট আজকে আগাইতে পারতাম, কিন্তু আমি আগাবো না, কারণ যেহেতু জিনিসটা ক্রিটিক্যাল, আমি চাচ্ছি তোমরা নিজেরা বুঝে বুঝে পড়ো, বুঝে নাও, নিজেরা নিজেরা বুঝে পড়লে বুঝতে সমস্যা হবে না। এবং এর সাথে কি পড়বা, এর সাথে পড়বা হচ্ছে এই অংশটুকু 18.9, আর্টিকেল 18.9 পুরোটা পড়বা। আমি কিন্তু অর্ধেকটা পড়াইছি, দেখো আমি কতদূর পড়াইছি। আমি এই ছবি পড়াইছি, এই ছবি থেকে ফল্ট কারেন্ট বের করা পড়াইছি, এবং বলছি যে যদি ইনকেস এমন হয় যে আমার ফল্ট ইম্পিডেন্স জেডি হয় তাহলে সূত্র হবে আইআর। কিন্তু এবার এরপরে কিন্তু একটা পার্ট করে দেওয়া আছে, ফেজ ভোল্টেজ এট ফল্ট, ফল্টের জায়গায় ফেজ ভোল্টেজ কত, এটার একটা অংশ করে দেওয়া আছে এখানে। ঠিক আছে? এবং সামারি অফ রেজাল্ট একটা করে দেওয়া আছে। এই অংশটুকু তোমরা নিজেরা একটু দেখে নিবা, এবং দেখে করেসপন্ডিং 18.14, 18.15 এবং 18.16 এই তিনটা ম্যাথ কিভাবে আমরা করলাম একটু কম্পেয়ার করে দেখে ফেলবা। তাহলে আমরা নেক্সট ক্লাসে লাইন টু লাইন ফল্ট পড়বো, এবং তার পরের ক্লাসে ডাবল লাইন টু গ্রাউন্ড ফল্ট আমরা পড়বো, পরে আমরা এই চ্যাপ্টারটা শেষ করে দিব। ঠিক আছে? সুতরাং আমাদের আজকের কাজ হচ্ছে আমরা সিঙ্গেল লাইন টু গ্রাউন্ড ফল্ট করবো। এবং তোমরা যদি মনে করো যে স্যার আরো কিছু রেফারেন্স কি আপনি দিতে পারেন আমাদেরকে, হ্যাঁ আমি অবশ্যই তোমাদেরকে দিতে পারি। সেক্ষেত্রে তোমরা স্টিভেনসনের যে বইটা আছে সেই বইয়ে দেখবে আনসিমেট্রিক্যাল ফল্টের একটা চ্যাপ্টার আছে, যদি আমি ভুল না বলি। আমি একটু তোমাদের দেখাচ্ছি। ফেজ ওখানে উল্লেখ করছে অন্যভাবে, কিন্তু জিনিস কিন্তু সেম। আনসিমেট্রিক্যাল ফল্টস অন পাওয়ার সিস্টেম, চ্যাপ্টার 13, পেজ হচ্ছে 272, 272 মানে আরো কয়েকটা পেজ পরে। এই দেখো আনসিমেট্রিক্যাল ফল্টস অন পাওয়ার সিস্টেম। ওকে, চ্যাপ্টার 13, এটা হচ্ছে এলিমেন্টস অফ পাওয়ার সিস্টেম অ্যানালাইসিস। এই চ্যাপ্টার এখানেও তুমি আনসিমেট্রিক্যাল ফল্টের সম্পর্কে জানতে পারবা। পড়ালেখা যদি করতে চাও বা বুঝতে চাও ভালোভাবে, তাহলে তোমরা এই চ্যাপ্টার গুলো মানে ভিকেএমএটা পড়ার পর, ভিকেএমএটা তো সবচেয়ে সহজ, এরপর যদি আরেকটু জানতে চাও তাহলে এই চ্যাপ্টারটা পড়তে পারো। এখানেও এইভাবেই করে দেওয়া আছে, এখানে ব্যাখ্যা দেওয়া আছে। এবং এটা দেখো এই যে কোথায় সিঙ্গেল লাইন টু গ্রাউন্ড ফল্ট, এই দেখো সিঙ্গেল লাইন টু গ্রাউন্ড ফল্ট, এই যে অংশটুকু সিঙ্গেল লাইন টু গ্রাউন্ড ফল্ট অন এ পাওয়ার সিস্টেম। ওকে, তোমরা চাইলে এই জায়গা থেকেও করতে পারো, এবং এই জায়গা থেকে করলেও ওই একই সূত্র। দেখো সূত্রটা কি আসবে, IA1 ইকুয়াল টু VF ডিভাইডেড বাই Z1 প্লাস Z2 প্লাস Z0। এটা হচ্ছে IA1, কিন্তু আমাকে বের করতে হবে কি, এটা IA1 মানে আমার অঙ্কের জন্য, মানে আমাদের ওখানকার জন্য I0টা হচ্ছে এটা, এটাকে আমাকে কি করতে হবে, 3 দিয়ে গুণ করতে হবে, 3 দিয়ে গুণ করতে হবে। তো তবে যারা খুব একটা ভালো বুঝো নাই তারা এখানে আসার দরকার নাই, তাদের জন্য আমি বলবো শুধু ভিকেএমএটা দেখাই। ওকে, শুধু ভিকেএমএটা পড়লেই হবে। ওকে, কারো কোনো কোশ্চেন আছে? কারো কোনো কোশ্চেন আছে? নাই? আসলে আমি কিন্তু যা বুঝতেছি